আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের আমাদের এই লাইভ ভিডিওতে দেশের এই পরিস্থিতিতে আপনারা জানেন, করোনা পরিস্থিতিতে আশা করি সবাই ভালো আছেন। আহ, সবাই বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। ট্রেনিং সেশন বা এই লাইভ সেশনগুলোতে আপনারা আপনাদের যে প্রয়োজন অনুসারে যে যে ট্রেড চাচ্ছেন সেই ট্রেড অনুযায়ী আমরা চেষ্টা করছি ট্রেনিং সেশন অ্যারেঞ্জ করতে। আপনাদের আজকের ট্রেনিং সেশনগুলোতে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কমেন্টস করবেন, দিক নির্দেশনা থাকলে দিক নির্দেশনা দিবেন। এবং আহ, একজন কমেন্ট করেছেন, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তামজিদ নেহান। আমরা শুরু করব, আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ সেশন শুরু করব। আজকের আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিএনসি মেশিনিং সেন্টার, অর্থাৎ ভিএমসি এর অপারেশন এবং প্র্যাকটিস। স্ক্রিনে আপনার ছবি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে একটি ভিএমসি বা ভার্টিক্যাল মেশিনিং সেন্টার। এর আমরা অপারেশন প্র্যাকটিস কিভাবে কোড করতে হয়, কিভাবে মেশিন রান করতে হয়, এগুলো আমরা ট্রেনিং দিয়ে থাকি। তো এখন ভিডিওতে এখানে লাইভে শুধুমাত্র আমরা থিওরি অংশ দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে প্র্যাকটিক্যাল অংশ আমরা যদি প্র্যাকটিক্যালি দেখানো যায়, সেটাও আমরা লকডাউনের উপর ভিত্তি করে আমরা সেটা ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আনিসুর রহমান আপনাদের সাথে আছি আজকের সেশনগুলোতে, আজকের এই সেশনে। এবং এটা আমি বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিএমসি বা ভার্টিক্যাল মেশিনিং সেন্টার, তার কিছু ছবি। বাম পাশের ছবিতে একজন অপারেটর মেশিন রান করছেন, আর ডান পাশের ছবিতে একজন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন, হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। তো মূলত অপারেশন শিখতে হলে এবং ভালো করতে হলে আপনাদের হাতে কলমে প্রশিক্ষণ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আমরা পরবর্তীতে দেখে নিব আমাদের কি কি কোর্স কন্টেন্ট থাকবে এই কোর্সে। মোট 24টি ক্লাসে ভাগ করেছি। প্রথম ক্লাসে, আজকের ক্লাসে থাকবে ইন্ট্রোডাকশন টু নিউমেরিক্যাল কন্ট্রোল, সিএনসি মেশিনস, এবং এদের বিবর্তন কিভাবে এসেছে, কিভাবে বাংলাদেশের প্রসপেক্ট কি, কি 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 জন্য আপনি ট্রেডটা শিখবেন, হ্যাঁ, এর ফিউচার কি এবং ওভারঅল প্রসেস সম্পর্কে আমরা এই ক্লাসে ধারণা নিব। সেকেন্ড ক্লাসে আমরা বেসিক মিলিং এবং লেদ অপারেশনের যে আছে, যে যারা একেবারেই নতুন, যে মেশিনিং সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য মূলত দ্বিতীয় ক্লাসটি। সেখানে আমরা মিলিং এবং লেদের বেসিক বিষয়ে আমরা আইডিয়া নিব। তারপরে আমরা আস্তে আস্তে ভিএমসির বিভিন্ন কম্পোনেন্টস ওভারভিউ, তাদের মেকানিজম, কিভাবে ভিএমসি আসলে কাজ করে, কি কি কম্পোনেন্টস আছে, তাদের ফাংশন কি, হ্যাঁ, এই সম্পর্কে আমরা ধারণা নিব। এইসব কম্পোনেন্টস সম্পর্কে ধারণা পেলে আমাদের মেনটেনেন্স করতে বা এগুলো রান করতে সহজ হবে। তারপর হচ্ছে 4 নম্বর, ভিএমসি বিভিন্ন কিবোর্ড আছে, আপনারা জানেন ওখানে কম্পিউটারের মতো কিবোর্ড, আরো অনেক কিবোর্ড, অনেকগুলো ফাংশন আছে। এই কিবোর্ডগুলো দিয়েই মূলত মেশিনটি রান করতে হয়। এদের ফাংশন, কোনটার কি ফাংশন, কিভাবে রান করে, এটা আমরা দেখব। জব এবং টুল সেট আপ সম্পর্কে আমরা আইডিয়া নিব। 5 নম্বর এখানে কয়েকটা ক্লাস আছে। তারপরে আমরা সিএনসির জি কোড এবং এম কোড, অর্থাৎ যে ইনস্ট্রাকশনের মাধ্যমে সিএনসি রান করে সেই জি কোড এবং এম কোড আমরা শিখব, কিভাবে জি কোড এম কোড লিখতে হয়। এবং ক্যাড ক্যাম সিস্টেম সম্পর্কে জানবো, কিভাবে কম্পিউটার এইডেড ডিজাইন বা কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং করতে হয়, এই সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হবে। অটোমেটিক কোড জেনারেশন, অর্থাৎ আমরা কম্পিউটারে কিভাবে কোড করে সেটা কিভাবে মেশিনে রান করতে হয়, অটোমেটিক কিভাবে সিস্টেম জেনারেট করতে হয়, সে সম্পর্কে আমরা ধারণা নিব। মেশিনিং করতে হলে কিছু ক্যালকুলেশন লাগে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো কি কি, যেমন কাটিং স্পিড ক্যালকুলেশন, ফিট ক্যালকুলেশন, হ্যাঁ, অনেক সময় ডাইমেনশন ক্যালকুলেশন করে নেওয়া লাগে। এইসব বিষয়ে আমরা পরবর্তীতে আমরা জানতে পারবো রিলিভেন্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ক্লাসে। 10 নম্বর টপিকটা দেখতে পাচ্ছেন, টুল, ম্যাটেরিয়াল, ফিট, আরপিএম, এগুলো সিলেকশন এবং গাইডলাইন, অর্থাৎ কোন ম্যাটেরিয়ালের জন্য আপনি কত ফিট আরপিএম দিবেন, কত হলে আপনার টুল লাইফ ভালো হবে, এগুলো কিছু প্র্যাকটিক্যাল আইডিয়া বা কিছু গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করব। এবং সর্বশেষ রিভিউ এবং কনক্লুশনের মাধ্যমে কোর্সটি শেষ হবে।
আচ্ছা, আমরা চলে যাচ্ছি নিউমেরিক্যাল কন্ট্রোল বিষয়টা কি আসলে একটু জেনে নেই। নিউমেরিক্যাল মানে হচ্ছে সংখ্যা বা সিম্বল, প্রতীক 1 2 3 হতে পারে, জি এম, হ্যাঁ, এবিসিডি, কমা, এগুলোর মাধ্যমে আমরা যখন একটি মেশিনকে কন্ট্রোল করি বা কোনো বস্তুকে কন্ট্রোল করি তখন সেটা নিউমেরিক্যাল কন্ট্রোল। আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন একজন কিবোর্ডের মাধ্যমে বা একটি স্ক্রিনের মাধ্যমে কিন্তু তিনি মেশিনকে কন্ট্রোল করছেন, মেশিনে যে মেশিনিং হবে সেটাকে তিনি কন্ট্রোল করছেন, এটাই নিউমেরিক্যাল কন্ট্রোল। এখন নিউমেরিক্যাল কন্ট্রোল যদি আপনি কম্পিউটারের সাহায্যে করে থাকেন তাহলে সেটা কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল। কারণ এর আগে কিন্তু কম্পিউটার আসার আগে কিন্তু মানুষ কম্পিউটার ছাড়া পাঞ্চ কার্ড বা ম্যাগনেটিক ট্যাব দিয়ে নিউমেরিক্যাল কন্ট্রোল করে নর্মাল লেদ বা মিলিং মেশিনকে তারা অটোমেটিক্যালি রান করতে চেষ্টা করেছিল। তখন সেটাই হতো। পরবর্তীতে যখন কম্পিউটার এবং মাইক্রোচিপস আসলো তখন কিন্তু আপনার এই মাইক্রোচিপসের মাধ্যমে এই কন্ট্রোলগুলো শুরু হয়। এই কোর্স শেষে আমাদের কি লার্নিং অবজেক্টিভ কি কি জানতে পারবো একটু দেখে নেই। যে এই সিএনসি সম্পর্কে ধারণা পাবো, সিএনসি বা ভিএমসি মেশিনে অপারেট করতে পারবো, এর জন্য যে জি কোড বা এম কোড করা যায় সেই জি কোড বা এম কোডিং আমরা অনেকটাই করতে পারবো। খুব জটিলগুলো পারবো না, বাট সাধারণগুলো মোটামুটি আমরা পারবো। এবং ক্যাট ক্যাপ সম্পর্কে ধারণা সৃষ্টি হবে, বিভিন্ন প্যারামিটার ফিট আরপিএম এগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়, হ্যাঁ, এগুলো আমরা জানবো। এবং বিভিন্ন মেটাল সিলেকশন, কোন জবের জন্য কোন মেটাল, এগুলো সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিব। মেশিনিং আসলে মূল বিশেষটা কি, বিষয়টা কি, মেশিনিং বলতে কি বোঝাচ্ছে? কিছু পরিমাণ মেটাল আমরা রিমুভ করে একটা নির্দিষ্ট শেপের আমাদের প্রয়োজন অনুসারে আমরা একটা বস্তু তৈরি করব। যেমন একটা একখণ্ড রডকে আমরা যদি কেটে নাট বল্ট তৈরি করি তাহলে এটা একটা মেশিনিং প্রসেস। এরকম নাট বল্ট থেকে শুরু করে বড় বড় এয়ারক্রাফটের যে প্রপেলার বা আপনার গিয়ার, হ্যাঁ, মেশিনিং বডি, কিংবা আপনার গিয়ার বক্স, যে কোনো ধরনের মেশিনিং সূক্ষ্ম, বড় থেকে ছোট যে কোনো ধরনের মেটাল, মূলত মেটাল আমরা প্রসেস করে থাকি। কিন্তু ভার্টিক্যাল মেশিনিং সেন্টার বা সিএনসি দিয়ে মেটাল ছাড়াও নন মেটাল অনেক জবও করা যায়। তো আমরা মূলত মেটালের উপরে ফোকাস থাকবো। সিএনসি প্রয়োগ বা কোথায় আমরা আসলে ওটা কাজে লাগে, কোথায় কেন সিএনসি দরকার। আপনারা জানেন যে বিমান বা রকেট তৈরিতে যেই টেকনোলজি ব্যবহার হয় সেটা খুব হাইটেক এবং সেখানে খুব সূক্ষ্ম ডাইমেনশনাল অ্যাকুরেসি দরকার পড়ে। কেননা এই বিষয়গুলোতে যদি আপনার একটু ইয়ে থাকে, যদি আপনার একটু কি বলবো এরর থাকে, তাহলে দেখা যাবে যে এটা বড় ধরনের ত্রুটি হতে পারে। সেজন্য মূলত সিএনসি সৃষ্টি হয়েছে মূলত এয়ারক্রাফট ডিজাইনের কারণেই 1940-এর দশকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আমরা সেটা পরে দেখব। তো সেখানে আপনাদের এই রকেট বা বিমান তৈরির যে সূক্ষ্ম জিনিসপত্র সেগুলো খুব 0.001 মিলিমিটার ডাইমেনশনাল টলারেন্স দরকার পড়ে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাদের সিএনসি মেশিন ছাড়া উপায় নেই। আচ্ছা, এরপরে আপনাদের বিভিন্ন ধরনের মোটর গাড়ির পার্টস, মোটরসাইকেলের পার্টস, আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন বিএমডব্লিউর একটি গাড়ি অ্যাসেম্বলি করা হচ্ছে। এখানে যে রোবোটিক আর্মগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত সিএনসি কন্ট্রোলড। তো এই ধরনের কাজগুলোতে সিএনসির ব্যবহার রয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন সমরাস্ত্র যেমন কামান, বুলেট, বড় বড় ধরনের এই বিষয়গুলোতে ডাইমেনশনাল অ্যাকুরেসি খুবই জরুরি। একটু এদিক সেদিক হলে কিন্তু ব্যাকফায়ার করে আপনি যে ফায়ার করছে সে নিজেই দেখা যাবে আহত হয়ে যাবে বা নিহত হতে পারে। এছাড়া সূক্ষ্ম ইঞ্জিন যন্ত্রাংশ, গিয়ার, ক্যাম, শ্যাফট এগুলো তৈরিতে। এবং বাংলাদেশে এছাড়াও প্লাস্টিক পণ্য, আপনারা জানেন আমাদের নিত্য ব্যবহার্য যে প্লাস্টিক পণ্যগুলো দেখি, এগুলো তৈরি করার জন্য যে ডাই দরকার, ডাই পাঞ্চ, এই ডাই পাঞ্চের তৈরিতে সিএনসি খুবই কার্যকর, বিশেষ করে ভার্টিক্যাল মেশিনিং সেন্টারগুলো। আমরা একটু দেখি যে বাংলাদেশে আসলে কেন সিএনসি, বাংলাদেশে কতটুকু প্রসপেক্ট। যদি এমন হয় যে এমন বাংলাদেশে প্রসপেক্ট নেই, তাহলে আপনারা তো এটা শিখে বা জেনে আপনার ইন্টারেস্টেড হবেন না। তো প্রথমত সিএনসি ব্যবহার করে আপনি উদ্যোক্তা হতে পারবেন, আপনি নিজেই একটি ফার্ম দিয়ে দিতে পারবেন বা একটি ওয়ার্কশপ দিয়ে আপনি নিজেই বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে সেল করতে পারবেন, নিজেই একজন উদ্যোক্তা হতে পারবেন। এছাড়াও বিভিন্ন হাইটেক কোম্পানি আছে, ওয়ালটন, যারা আপনারা জানেন যে বাংলাদেশে মোটরসাইকেল থেকে শুরু করে অনেক প্রোডাকশন তারা করছে। তো সেই কোম্পানিতে এছাড়াও মেশিন টুলস ফ্যাক্টরি আছে গাজীপুরে, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, বিওএফ, এইসব জায়গায় সিএনসির ব্যবহার রয়েছে। বিটাক,
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, এখানে আপনারা সিএনসির বিএমসিতে অপারেশনও হয়, আবার আপনারা ট্রেনিংও নিতে পারবেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, এগুলোতে কিন্তু অনেক দক্ষ ইনস্ট্রাক্টরের অভাব, এবং তারা কিন্তু অনেক সময় এরকম ধরনের ইনস্ট্রাক্টর চায়, হ্যাঁ, যে ভালো মেশিনিং করতে পারবে, অপারেট করতে পারবে। এসব জায়গায় জব ফ্যাসিলিটি আছে। বাংলাদেশে ধোলাইকাল সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট বড় ওয়ার্কশপ আছে, যেখানে আপনার সিএনসি বা বিএমসি অপারেটর বা ইঞ্জিনিয়ার আপনাদের চায়। এছাড়াও আপনারা জানেন যে প্রসপেক্ট আর সামনে আরো ভালো প্রসপেক্ট রয়েছে, যে বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন হোন্ডা হোন্ডা কোম্পানি বাংলাদেশে মুন্সিগঞ্জে অলরেডি ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে। এইসব জায়গায় কিন্তু আমাদের প্রচুর ম্যান পাওয়ার লাগবে। প্রগতি আছে, রানার মোটরসাইকেল আছে, এই ধরনের ক্ষেত্রে আমাদের বা জানেন যে বর্তমান সরকার ১০০টি অর্থনৈতিক ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। এসব অর্থনৈতিক অঞ্চলে কিন্তু প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে। এই যেমন হোন্ডা আসছে, এরকম আরো বড় বড় কোম্পানি, মোটরসাইকেল কোম্পানি আসবে। এবং সেই জন্য কিন্তু আমাদের এখনই প্রস্তুত থাকা লাগবে। এখনই তারা তারা কখন আসবে? যখন দেখবে যে বড় বড় কোম্পানি আসে তখনই, যখন দেখে যে যেই জায়গায় যাচ্ছে সেখানে লোকালি অ্যাভেলেবেল ম্যান পাওয়ার আছে কিনা। লোকালি যদি ম্যান পাওয়ার না থাকে, যদি অপারেটর থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সবাইকে যদি বিদেশ থেকে নিয়ে আসতে হয় ওদেরকে, তাহলে কিন্তু ওরা এখানে আসবে না। বাংলাদেশে গার্মেন্টস গড়ে উঠেছে, সেটা কিন্তু এটা একটা অন্যতম কারণ। তো ঠিক তেমনি আমাদের সিএনসি বা ভিএমসি অপারেশনের উপর যদি যদি দক্ষ জনশক্তি তারা দেখে, তারপরেই কিন্তু তারা আসবে। সেজন্য ভিশন 2041 যখন আমরা উন্নত বিশ্বের কাতারে যাওয়ার চেষ্টা করছি, তখন কিন্তু আমাদের দক্ষতা বাড়ানো ছাড়া উপায় নেই। আপনার বিভিন্ন দেশে আমরা যারা প্রবাসীতে বা বিদেশে যারা কর্মরত আছেন, সেখানে যদি আমরা অপারেটর হিসেবে যেতে পারি বা সিএনসি ইঞ্জিনিয়ার হিসেবে যেতে পারি, ইনস্ট্রাক্টর বা ফোরম্যান হিসেবে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের যে রেমিটেন্স সেটার পরিমাণও বাড়বে, আমাদের দেশের সম্মানও বাড়বে। তো এই জন্য আমাদের সিএনসি মূলত এটা ফিউচার, যারা ভবিষ্যতে এই টেকনোলজি কিন্তু একসময় সবচেয়ে বেশি ফ্লারিশ করবে, এবং সবকিছু কিন্তু কম্পিউটার নিয়ন্ত্রিত হচ্ছে, আপনারা সব জানেন। অতএব ম্যানুয়াল মেশিনের ব্যবহারের পাশাপাশি আমাদের সিএনসি মেশিনের দিকে এখন বেশি নজর দিতে হবে। আচ্ছা, আমরা একটু পিছনে তাকাই কিভাবে সিএনসি আসলো, তাহলে আমাদের কনসেপ্টটা মোটামুটি একটা আমরা ধারণা পাবো। অত ডিটেলসে যাব না। 1947-এর আগে আমাদের যত মেশিন ছিল সেটা ম্যানুয়াল লেদ মেশিন। আপনারা বামে একটি ভার্টিক্যাল ম্যানুয়াল মিলিং মেশিন দেখতে পাচ্ছেন। এখানে যত আপনার অনেকগুলো লিভার দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু হ্যান্ড ড্রাইভ, অর্থাৎ হাতে হাতে কন্ট্রোল করা লাগে। সেজন্য দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই ডাইমেনশনাল অ্যাকুরেসি গুলো আসে না। অনেক সময় আপনার ম্যাস প্রোডাকশনের ক্ষেত্রে বারবার সেট আপ করা লাগে, একই ধরনের বিষয় আসে না। আপনি চিন্তা করেন যদি আপনি এয়ারক্রাফটের দুইটা পাখা বানাচ্ছেন, বাম পাশের পাখাটা আপনি যত ডাইমেনশন দিয়েছেন, ডান পাশের পাখাতে যদি আপনার একটু এদিক সেদিক হয়, তাহলে কিন্তু প্ল্যানটি ইমব্যালেন্সে পড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশনটা মানে অ্যাক্সিডেন্ট অফ কি বলে পসিবিলিটি অফ অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে। তো সেজন্যই মূলত 1947-এর পরে একজন ব্যক্তি, আমরা পরবর্তীতে দেখব, তিনি এনসি মেশিন বা নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন তৈরি করেছেন, যার মাধ্যমে এই মেশিনগুলোই আপনার তখন পাঞ্চ কার্ড বা ম্যাগনেটিক ট্যাপ দিয়ে এই মেশিনগুলো দিয়ে নিউমেরিক্যালি কন্ট্রোল করা যেত। এর পরবর্তীতে 1960-70-এর দিকে ডিজিটাল মিনি কম্পিউটার চলে আসছে। আসার পর থেকে সিএনসির ব্যবহার বেড়ে গেছে। মাইক্রো কন্ট্রোলার 1971-72 সালে মাইক্রো কন্ট্রোলার আবিষ্কার হওয়ার পর মূলত বর্তমানে আমরা যে মেশিনগুলো দেখি, সিএনসি মেশিন, এগুলো সবই মূলত মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো চিপস দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। আপনারা একটি মাইক্রো কন্ট্রোলার ছবি দেখতে পাচ্ছেন। তো এই যে এই ব্যক্তি জন টি পার্সন্স, ইনি 1940-এর দশকে এনসি মেশিনের প্রথম, উনি ওনার উদ্যোগে এটা তৈরি হয়েছে। এছাড়াও ওনার সাথে সাথে ছিল ইউএস নেভি, এরপর ছিল হচ্ছে এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই তিনটার জয়েন্ট ভেঞ্চারে মূলত এনসি মেশিন তৈরি হয়। তো আমরা দেখে নেই যে আগের ট্রেডিশনাল এনসি মেশিন, অর্থাৎ সেই 40-এর দশকে কিভাবে এনসি মেশিনটা কাজ করতো। প্রথমে হাতে আপনার ড্রয়িং বা এখানে ডাইমেনশনগুলো নিয়ে আপনি কম্পিউটারে হোক বা অন্যভাবে হোক একটা ট্যাপ পাঞ্চ তৈরি করা হতো, অর্থাৎ একটা কাগজের মধ্যে অনেকগুলো ছিদ্রওয়ালা বিষয়, এটাই হচ্ছে ট্যাপ পাঞ্চ। এই ট্যাপ পাঞ্চকে, এটাকে একটা ট্যাপ রিডার অ্যান্ড কন্ট্রোলার নামে একটা ডিভাইস, খুব বড় সড় ধরনের, নিজেই একটা সিএনসি মেশিনের সমান, এটা দ্বারা কি করা হতো, প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন সেট তৈরি করা হতো। সেই সেটটা তখন পরবর্তীতে মেশিনে ইনপুট দিলে মেশিন তখন পার্টস তৈরি করতো।
তাহলে পুরো প্রসেসটা কিন্তু এই যে ম্যাগনেটিক ট্যাপ অর্থাৎ ট্যাপ পাঞ্চ তৈরি করার উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনি ইচ্ছা করলেই একটা প্রোগ্রাম ভুল হলে চেঞ্জ করতে পারবেন না এখানে এসে। আপনাকে আবার প্রথম থেকে শুরু করে এইভাবে তৈরি করে যেতে হবে। তো এটা ছিল 1940 50 60 পর্যন্ত এই অবস্থা। পরবর্তীতে যখন কম্পিউটার প্রযুক্তির সৃষ্টি হয় তখন কিন্তু অবস্থা চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্ট ডেসক্রিপশন, ডাইমেনশন এগুলো বা হাতে ডিজাইন করার পর বা আপনার আইডিয়া থাকার পর সেটাকে আমরা কম্পিউটারে করে ফেলি, কম্পিউটার প্রোগ্রাম করে ফেলি। সেখানে বিভিন্ন সফটওয়্যার আছে, এর মাধ্যমে আমরা কিন্তু কোড জেনারেট করি। এই কোডটাকে আমরা এই যে আপনি কেবল এখানে বিভিন্নভাবে অর্থাৎ এখানে আহ, এই মেশিনে ইনপুট দিই, সেটা পেন ড্রাইভের মাধ্যমে হতে পারে, ল্যানের মাধ্যমে হতে পারে, বা অনেক সময় ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক থাকে তার মাধ্যমে হতে পারে। তো সেখানে আমরা ইনপুট দেই, ইনপুট দিলে পরবর্তীতে আপনার এখানে অপারেশন হয়। অর্থাৎ আপনার এখানে কন্ট্রোলটা খুব ইজি, এবং কম্পিউটার যেহেতু নিয়ন্ত্রিত আপনি খুবই হাই প্রেসিশন আপনি অর্জন করতে পারবেন, খুবই দক্ষ সূক্ষ্মতা অর্জন করতে পারবেন। আমরা এখানে আবার একটু দেখি যে পুরো প্রসেসটা কি আসলে। প্রথমে আইডিয়া আপনার হাতে ড্রয়িং বা ডাইমেনশন বা হাতে না থাকা লাগবে, আপনার মাথায় থাকলেও হবে। এটাকে আপনি ক্যাড সফটওয়্যারে যেমন সলিডওয়ার্কস, মাস্টার ক্যাম এগুলোতে আপনি ড্রয়িং করবেন। ড্রয়িং করার পরে আপনার ক্যাড ফাইল তৈরি হবে, কম্পিউটার এডেড ডিজাইন ফাইল। সেই ফাইলটাকে আপনি ক্যাম সফটওয়্যার অর্থাৎ কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং যেমন মাস্টার ক্যাম, ক্যাম সফটওয়্যারের মাধ্যমে আপনাকে জি কোড বা এম কোড তৈরি করতে হয়। এই কোডগুলোকে পরবর্তীতে পেন ড্রাইভ বা অন্য কোনোভাবে সিএনসি মেশিনে যে কন্ট্রোলার ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলার ইউনিটের এখানে কিন্তু চলে যাবে। সেখানে যাওয়ার পর এই কন্ট্রোলার ইউনিট জি কোড বা এম কোডকে সে নিউমেরিক্যাল কোড যেমন 0 1 ইত্যাদিতে সে কনভার্ট করবে, 0 1 বাইনারিতে করার পর সে এটাকে এর মাধ্যমে বিভিন্ন মুভমেন্ট, মেশিনের পার্টস বা টেবিল কে সে মুভমেন্ট করবে প্রয়োজন অনুসারে, আপনার ইনস্ট্রাকশন সেট অনুসারে কিন্তু সেই কাজটা করবে। সিএনসি মেশিনের ম্যানুফ্যাকচারার, বিশ্বে অনেক ম্যানুফ্যাকচারার আছে আপনারা জানেন। এখানে আমাদের কিছু ম্যানুফ্যাকচারার লিস্ট দেওয়া আছে। সবচেয়ে বেশি আমেরিকান কোম্পানি যেটা হাস, সেটা হচ্ছে আপনারা জানেন যে হাস হচ্ছে আমেরিকান একটি কোম্পানি। এই হাস কোম্পানিতে কোম্পানির মেশিন পুরো বিশ্বে হয়। বাংলাদেশেও হাস কোম্পানির মেশিন আছে। এদের আলাদা নিজস্ব কন্ট্রোলার ইউনিট আছে। এছাড়াও জাপানি মেশিন আছে, মাজাক, অকুমা, এগুলো সব জাপানি মেশিন। এরপর হাওয়াচিন আছে, এটা হচ্ছে সাউথ কোরিয়ান মেশিন। ড্যাট্রন জার্মানি মেশিন। ডিএমজি মোরি জাপানি মেশিন। এই মেশিনগুলো সিএনসি ম্যানুফ্যাকচারার। এছাড়াও অনেক ইন্ডিয়ান বা চাইনিজ মেশিন আছে। তবে কোয়ালিটির দিক থেকে আপনি জাপান বা ইউএসএ বা জার্মান এদের কোয়ালিটি বা সাউথ কোরিয়া এদের কোয়ালিটি ভালো। ভালো মেশিন পেতে চাইলে এই ধরনের মেশিনগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। এখানে আপনি একটা হাসের মেশিন দেখতে পাচ্ছেন, হাস VF5 মেশিন। এটা হচ্ছে ভার্টিক্যাল মেশিনিং সেন্টার, 4th অ্যাক্সিস অর্থাৎ 4টা অ্যাক্সিস আছে। আমরা এগুলো সম্পর্কে পরে জানবো ডিটেলস। সিএনসির কন্ট্রোলার ইউনিট অর্থাৎ যেটা দিয়ে মূলত সিএনসিটা কন্ট্রোল হয়, সিএনসি ব্রেন বা সিপিইউ বা সিপিইউ মেশিন ইউনিট, সেটা হচ্ছে কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা আবার বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, যেমন ফানুক সবচেয়ে বেশি প্রচলিত কন্ট্রোলার ফানুক। মেশিন যেমনই হোক, অনেক মেশিনে দেখবেন ফানুক কন্ট্রোলার থাকবে। সিমেন্স হতে পারে, হাইডেন হেইন হতে পারে জার্মানির, মাজাক, মিৎসুবিশি। এছাড়া হাস বা বড় বড় কোম্পানিগুলো নিজস্ব কন্ট্রোলার থাকে। আপনারা এখানে বামে একটি মাজাক লেদ মেশিন দেখতে পাচ্ছেন, এবং এখানে কন্ট্রোলিং ইউনিটটা দেখতে পাচ্ছেন। সিএনসির সাথে কনভেনশনাল মেশিনের পার্থক্য কি? কেন আমরা কনভেনশনাল মেশিন ছেড়ে সিএনসিতে যাচ্ছি? কি সুবিধা? একটা তো এটার দাম অনেক বেশি, তারপরেও আমরা পর্যাপ্ত সুবিধা না থাকলে কিন্তু আমরা সিএনসিতে যাব না। সেটা এক নাম্বার হচ্ছে অটোমেশন। আপনি অনেকগুলো পার্টস একসাথে প্রডিউস করতে পারবেন। আপনি এয়ারক্রাফট থেকে শুরু করে গাড়ির পার্টস, যদি অনেকগুলো মেশিনিং থাকে পরপর, অনেকগুলো ড্রিলিং, অনেকগুলো বোরিং, অনেকগুলো আপনার ফেসিং থাকলো, সেগুলো আপনি কিন্তু খুব সহজে করতে পারবেন অটোমেটিক সিস্টেমে। প্রেসিশন বা সূক্ষ্মতা সিএনসির একটা অন্যতম বৈশিষ্ট্য। যেহেতু হাতে কন্ট্রোল করতে হয় না, এটার সূক্ষ্মতা অনেক বেশি, প্রায় 0.001 মিলিমিটার পর্যন্ত হতে পারে। ফ্লেক্সিবিলিটি অর্থাৎ আপনি চাইলেই মেশিনটা কোড বা যে কোনো সময় আপনি ডাইমেনশন চেঞ্জ করতে পারবেন, আপনি বড় ছোট করতে পারবেন, আপনি এডিট করতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা কিন্তু আপনাদের টাইম সেভ করে।
এবং উৎপাদন ক্ষমতা কত গুণ যে বেশি এটা আসলে প্রায় ওয়ার্ক টু ওয়ার্ক, জব টু জব ভ্যারি করে। আমি এখানে অনুমান 10 গুণ বেশি বলেছি, কিন্তু আসলে আরো বেশি হতে পারে। আচ্ছা, কি কি ধরনের সিএনসি মেশিন হতে পারে আমরা যেটা শিখছি, ভার্টিক্যাল মেশিনিং সেন্টার ভিএনসি হতে পারে, হরিজন্টাল মেশিনিং সেন্টার অর্থাৎ সে হরাইজন্টালি মুভ কাটার ঘুরবে। তারপর হচ্ছে সিএনসি লেদ বা টার্নিং হতে পারে, সিএনসি টার্ন মিল হতে পারে। বামে একটি টার্ন মিল দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা টার্নিং এরও কাজ করবে, অর্থাৎ লেদ মেশিনেরও কাজও করবে, আবার মিলিং এর কাজও করবে। সিএনসি রাউটার বা স্টেপার মেশিন, এটা হচ্ছে ছোটখাটো কাজের জন্য, কাঠের বা ছোট ছোট সিলমোহর তৈরি করার জন্য। সিএনসি ইডিএম হতে পারে, থ্রিডি প্রিন্টিং বা লেজার প্রিন্টিং এর কাজ, এগুলো সবই সিএনসি দ্বারা কন্ট্রোল করা যেতে পারে। আমাদের মেশিনের অ্যাক্সিস অর্থাৎ মেশিনটা কত দিকে ঘুরবে সেটার উপর ভিত্তি করে কিন্তু মেশিনটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, 3 অ্যাক্সিস, 4 অ্যাক্সিস, 5 অ্যাক্সিস। তো 5 অ্যাক্সিস বা 4 অ্যাক্সিস মেশিন এরকম হতে পারে। আচ্ছা, একজন জানতে চাচ্ছেন যে কি সাবজেক্টের নাম হচ্ছে যে ভার্টিক্যাল মেশিনিং সেন্টার, অর্থাৎ সিএনসি মেশিনের উপর ক্লাস হচ্ছে। সিএনসি মেশিন, সিএনসি মেশিনের মধ্যে অনেক ভাগ আছে, সিএনসি লেদ, সিএনসি মিলিং। এর মধ্যে সিএনসি ভার্টিক্যাল মিলিং অর্থাৎ ভার্টিক্যাল মেশিনিং সেন্টারের উপরে ক্লাস হচ্ছে। আহ, এটা উপর ক্লাস চলবে, আপনারা এটা পরবর্তীতে এই ভিডিও দেখতে পারবেন skills.gov.bd এই ওয়েবসাইটে, এখানে আপনারা দেখতে পারবেন। তো আমরা আবার চলে যাই আমাদের যে অ্যাক্সিসের কথা বলছিলাম, যে অ্যাক্সিস হচ্ছে কতগুলো দিকে আপনি মেশিনটা ঘোরাতে পারবেন। 3 অ্যাক্সিস হতে পারে, আমরা এগুলো পরে ডিটেলস জানবো। 4 অ্যাক্সিস হতে পারে, 5 অ্যাক্সিস হতে পারে সবচেয়ে মডার্ন। 5 অ্যাক্সিস অর্থাৎ আপনি মেশিন যেমন ঘুরবে, টেবিল আবার জবটাকেও আপনি ঘোরাতে পারবেন। এছাড়া আমাদের পরবর্তীতে দাম কেমন হতে পারে, অনেকে জিজ্ঞেস করে দাম কেমন। আসলে দাম একটা ফ্যাক্টর, কারণ সিএনসির দাম